স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো 34টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত এই বৈঠকে ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা করেছেন সরকার প্রধান। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। শফিকুল হকের রিপোর্ট। বিগত দেড় দশক ধরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন সহ নানা দাবিতে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে 4টি জোট সহ নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে প্রায় 42টি রাজনৈতিক দল সক্রিয় অবস্থানে ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রথমবারের মতো তাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুগপৎ আন্দোলনে অংশ নেয়া 34টি রাজনৈতিক দলের 196 জন প্রতিনিধির সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের সাম্প্রতিক কার্যক্রম, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি এবং শরিক দলগুলোর প্রত্যাশা ও পরামর্শ গুরুত্ব পায়। এটা আমাদের এই চলমান যে রাজনৈতিক আন্দোলন, ফ্যাসিবাদের বিরুদ্ধে, আপনার উগ্রবাদের বিরুদ্ধে এবং একই সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে, সেই আন্দোলনেরকে আরও বেগবান করবে, আরও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি। সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সমন্বিতভাবে সামনে এগিয়ে যাওয়ার বিষয়েও বিশদ আলোচনার কথা জানান তিনি। তারা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর যে শুরু সরকার চালানোর, সেই শুরুটাকে তারা অত্যন্ত প্রশংসা করেছেন, যে আমরা একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে কিন্তু কাজ শুরু করেছি। একেবারেই অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, লুট করে নিয়ে গেছে সমস্ত ব্যাংকগুলো, সব জায়গায় একটা নৈরাজ্য সৃষ্টি করেছিল, তারা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলেছিল। সেই প্রতিষ্ঠানগুলোকে আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে আপনার গড়ে তোলবার জন্য কাজ শুরু করেছেন। এই কথাগুলোই আজকে বিভিন্ন রাজনৈতিক দল তারা বলেছেন। মির্জা ফখরুল জানান, জুলাই সনদ নিয়ে আবারও সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। 31 দফা কর্মসূচি যেটা আমরা একসাথে দিয়েছিলাম, সেই 31 দফা কর্মসূচি বাস্তবায়িত হবে। এবং তিনি এটাও বলেছেন, আবারও জোর দিয়েই বলেছেন, যে জুলাই সনদ যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যারা, আমি আবার রিপিট করছি, যেগুলো আমরা স্বাক্ষর করেছি সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে। এ সময় আসছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের ভাবনাও স্পষ্ট করলেন বিএনপি মহাসচিব। কিন্তু দলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই, সুতরাং আমার মনে হয় সেই বিষয়টা আমরা আলোচনা এখন না করলেও পারি। তবে প্রতিটি ক্ষেত্রে আমরা পারস্পরিক আলোচনা ভিত্তিতেই আলোচনা করব। ধন্যবাদ। শফিকুল হক, ৭১, ঢাকা। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে অনেকটা একই ধরনের অবস্থান যুক্তরাষ্ট্র এবং ভারতের। যুক্তরাষ্ট্রের একজন বিশ্লেষক বলছেন, চীনের সাথে খুব বেশি মাখামাখি ওয়াশিংটনকে ভুল বার্তা দিতে পারে। আর ভারতীয় বিশ্লেষকের অভিমত, সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ স্বাধীনভাবেই সিদ্ধান্ত নিতে পারে। তবে ওয়াশিংটন, দিল্লি আর বেইজিং এর সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক কিভাবে রাখবে বাংলাদেশ, সেটি বড় চ্যালেঞ্জ। সুফিয়ান ফারাবির রিপোর্ট। প্রধানমন্ত্রীর চীন সফরে দেশটির সঙ্গে সম্পর্কের ধরন উন্নীত হয়েছে ভবিষ্যতের অংশীদারিত্ব পর্যায়ে, যা চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রা। সে সফরে সম্পর্ক আরও জোরদার করতে স্বাক্ষরিত হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক। মালয়েশিয়ার পরই প্রধানমন্ত্রী চীনে যাওয়ার বিষয়টি ছিল অত্যন্ত স্বাভাবিক, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা, যদিও এ নিয়ে ঘরে বাইরে আলোচনা কম হয়নি। আপনারা জানেন যে বাংলাদেশের এখন যেরকম ইকোনমিক কন্ডিশনটা, সেটাকে স্টেবিলাইজ করা হবে প্রাইম মিনিস্টার তারেক রহমানের ফার্স্ট প্রায়োরিটি। তো উনি যা যা সাপোর্ট পেতে পারেন, ওনাদের সঙ্গে যাদের কন্টিনিউড এনগেজমেন্ট আছে, যাদের সঙ্গে স্ট্রং পার্টনারশিপ আছে, তাদের সঙ্গে তো তারা কাজ করবে। তো চায়না অফ কোর্স ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আই উড সে, নেইবার ফর বাংলাদেশ।
I don't think it's surprising at all. বাংলাদেশের প্রধানমন্ত্রীর চায়না সফর আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। বিগত দিনে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে অনেক পরিবর্তন এসেছিল, তবে একটি জায়গায় কোনো পরিবর্তন হয়নি, সেটি হলো চায়নার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গভীরতা। সব সরকার এই বিষয়টি একইভাবে দেখেছে, এমনকি অর্থনৈতিক এবং নিরাপত্তা সহায়তা জোরদার হয়েছে। সুতরাং তার সফর আমার কাছে একেবারেই স্বাভাবিক মনে হয়েছে। Bangladesh-China relations really took off. You had বাংলাদেশের জন্য চীনের সঙ্গে সম্পর্কের বাস্তবতার কথা তুলে ধরে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, তবে বেইজিং এর সঙ্গে অযাচিত উষ্ণতা ভুল বার্তা দিতে পারে। It is true that the signal that Bangladesh might send. এটা সত্য যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর চায়না যাওয়ার সিদ্ধান্তের মাধ্যমে ওয়াশিংটনে খুব ভালো বার্তা দেয়নি। সফরটি যেন তেন সফর ছিল না, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। সামরিক, প্রতিরক্ষা ও বাণিজ্যিক যোগাযোগের বিষয়ে আলোচনা হয়েছে। খুব স্বাভাবিকভাবে ওয়াশিংটন এগুলো ততটা চমৎকারভাবে নেবে না। আমাদের যেটা কনসার্ন সেটা মানে খুলে বলাই ভালো, যে আমরা আশা করছি, কারণ দেখুন একটা বিএনপির সাথে তো একটা হিস্ট্রির একটা ব্যাপার আছে। 2001-2006 যখন আমাদের মানে আমরা জানতাম that অনেক এক্সটার্নাল পাওয়াররা চেষ্টা করেছে ইন্ডিয়ার ইন্টারেস্ট মানে ব্যাঘাত করতে ফ্রম বাংলাদেশি সয়েল অল থ্রু বাংলাদেশ। তো আমাদের একটাই সেটা মনে মনে সবসময় একটাই ক্রাইটেরিয়া, যে বাংলাদেশ যাতে কখনো কোনো এক্সটার্নাল পাওয়ারকে সেই জায়গাটার অ্যাওয়ার্ড না করে দেয়। ইনফ্যাক্ট আই উড সে যে তারেক রহমান কিন্তু এটাও উনি বলেছেন যে বাংলাদেশ কখনোই নিজের থেকে কখনো কিছু বাংলাদেশ ইন্ডিয়ার প্রতি কিছু এগেনস্ট কোনো অ্যাক্টিভিটি করবে না, আর কোনো এক্সটার্নাল কাউকে করতে। এটা তো একটা অসম্ভব স্ট্রং পজিশন, এন্ড আই উড সে আ ভেরি পজিটিভ মানে স্টেটমেন্ট টুয়ার্ডস ইন্ডিয়া। সো সেই হিসাবে মানে সেই কনসার্নটা যদি আমার মনে হয় না চায়না ভিজিট বা চায়নায় যা যা আমরা পার্টনারশিপ দেখছি, ধরুন মানে নানা এমওইউ সই হয়েছে, সেটা নিয়ে ওরকম কিছু চিন্তার জায়গায় কিছু ওরকম দেখছি না। ভারসাম্যপূর্ণ কূটনীতির এই কৌশল ও আন্তর্জাতিকভাবে স্বচ্ছ এবং সুষ্ঠু স্বীকৃতি পাওয়া বিগত নির্বাচন ঢাকার সামনে আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে ভূমিকা রাখার সুযোগ তৈরি করে দিয়েছে। তবে আটলান্টিক কাউন্সিলের রেসিডেন্ট ফেলো মাইকেল কোগেলম্যানের মতে এই সুযোগ কতটা কাজে লাগাতে পারবে তারেক রহমানের সরকার তা নির্ভর করছে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবেলার উপরই। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেকে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে প্রথমে দেশের সংকটগুলো মোকাবেলা করতে হবে। আর বিএনপি ঐতিহাসিকভাবে সংস্থাগুলোর উপর বিশেষ জোর দেয়, যেমন সার্ক। গত এক বছরে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বেশ জোরালো হয়েছে। আমার বিশ্বাস ভারতের সঙ্গেও এটি থাকবে। নেপাল, ভারত এবং বাংলাদেশের মধ্যে বিদ্যুৎ চুক্তি রয়েছে। প্রধানমন্ত্রী অবশ্যই এটি অব্যাহত রাখতে চাইবেন। সুতরাং বাংলাদেশের ভেতরে সংকট মোকাবেলা এবং পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার এর মাধ্যমে কিভাবে তিনি নিজের গুরুত্ব তুলে ধরবেন এই বিষয়ে মন্তব্য করতে আরও একটু সময় দরকার। তার মতে আঞ্চলিক বিষয়গুলোতে চমৎকার ভূমিকা রাখার সম্ভাবনা যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছে, তেমনিভাবে সে তালিকায় আছেন ভারতের প্রধানমন্ত্রীও। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েছে শেরপুরের প্রধান নদ নদীর পানি। নালিতাবাড়ী উপজেলা চেল্লাখালী ও ঝিনাইগাতীর মহারশী ও সোমেশ্বরী নদীর পানি সোমবার সকাল থেকে বিপদসীমার ওপর দিয়ে বইছে। এতে জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এদিন নালিতাবাড়ীর বাঘবের ইউনিয়নের সন্ন্যাসী ভিটা নয়াপাড়া গ্রামের একটি স্টিল ব্রিজ পানির তোড়ে ভেসে যায়। ওই সময় ব্রিজের উপর শিশুসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা নদী পার হচ্ছিলেন। পানির তীব্র স্রোতে ব্রিজের সাথে তারাও ভেসে যান। পরে কিছু দূর পর শিশুসহ সকলেই নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। শেরপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সোমবার সকালে চেল্লাখালী নদীর পানি বিপদ সীমার ৩২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলে বিকালে তা কমে ৫৪ সেন্টিমিটার হয়। এছাড়াও সোমেশ্বরী ও মহারশী নদীর পানিও বিপদসীমার উপরে রয়েছে। নীলফামারীতে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। খুলে দেওয়া হচ্ছে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল। বিজয়, পানি বিপদ সীমার কতটুকু দূরত্বে রয়েছে এবং নদী তীরবর্তীদের বিষয়ে জেলা প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? যদি আপনাকে জানিয়ে রাখি যে তিস্তা নদীর পানি এই মুহূর্তে আপনার বিপদ সীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি গতকালকে সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত, সন্ধ্যা ৬টা পর্যন্ত, যেটি আপনার বিপদ সীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
তবে উজানের ঢল কিছুটা বন্ধ হয় এবং ভারতের যে অংশে তিস্তা নদীর যে ভারত অংশ সেখানে আপনার যে বৃষ্টিপাত কিছুটা কম হয়। বর্তমানে নদীর পানি কিন্তু আপনার কমছে। আর যার কারণে কিন্তু আপনার যেহেতু নদীর পানি কমছে সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার কোনো শঙ্কা এখন পর্যন্ত নেই। তবে যেহেতু বর্ষা মৌসুম চলছে সেক্ষেত্রে কিন্তু আপনার তিস্তা ব্যারেজের সবকটি যে জলকপাট সেটি কিন্তু আপনার খোলা রাখা রয়েছে, যে কারণ বর্ষার শুরু থেকেই আহ, এই নদীর পানি যে কোনো মুহূর্তে বৃদ্ধি পেতে পারে, যার কারণে কিন্তু আপনার পানিটা যাতে ভাটিতে ঠিকভাবে পৌঁছানো যায় বা ব্যারেজটাকে রক্ষার্থে সেটি কিন্তু আপনার চলমান রয়েছে, যে তাদের যে ব্যারেজের সবকটি জলকপাট। পাশাপাশি আপনাকে বলে রাখি যে দেশের অভ্যন্তরে যে বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু আপনার আমাদের নীলফামারী জেলার যে অন্যান্য নদ নদীগুলো রয়েছে তিস্তা ছাড়াও যে বুড়ি তিস্তা, চারালকাটা, যমুনেশ্বরী সহ আরো যে নদ নদীগুলো রয়েছে সেগুলোর পানি কিন্তু আপনার দেশীয় যে বৃষ্টিপাতের কারণে কিন্তু আপনার বৃদ্ধি পেয়েছিল, যেটি তবে কোনো নদীর পানি তিস্তা সহ অন্যান্য কোনো নদীর পানি এখন পর্যন্ত আপনার বিপদসীমার উপর দিয়ে বা প্রবাহিত হওয়ার কোনো শঙ্কা নেই, কারণ হচ্ছে নদীর পানি এখনো আপনার একেবারে বিপদসীমার অনেক নিচে রয়েছে। সেক্ষেত্রে এই মুহূর্তে যে আপনার যে বন্যার যে সংখ্যার সেটি কিন্তু এই মুহূর্তে আমরা যতটুকু কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারাও জানিয়েছে এই মুহূর্তে আর নীলফামারীতে তিস্তার নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও কোন রকমের আপনার বন্যার সংখ্যা এই মুহূর্তে নেই। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় নদীর পানি যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আপনার বিপদসীমার কিছুটা কাছাকাছি দিয়ে প্রবাহিত হবে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু তাদের সার্বিক প্রস্তুতি নিয়েছে, যে যদি কোনো কারণে বন্যা সৃষ্টি হয় সেক্ষেত্রে তারা সার্বিকভাবে প্রস্তুত রয়েছে। চৈতি। বিজয়, ধন্যবাদ আপনাকে। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।